আমন্ত্রণ TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল এবং আমাদের সাথে আমন্ত্রিত অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের প্রফেসর এমিরেটাস ডক্টর মুস্তফা সরওয়ার এবং একই সাথে নিউ জার্সির মনমাউথ ইউনিভার্সিটির স্কুল অফ সোশ্যাল ওয়ার্কের ডিন প্রফেসর ডক্টর গোলাম এম মাতবর। আপনাদের দুজনকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আজকের এই অনুষ্ঠানে আলোচনা করার চেষ্টা করব আমেরিকার পাশাপাশি ইউক্রেন এবং একই সঙ্গে কানাডার সঙ্গে যে ট্যারিফ যুদ্ধ ঘোষণা হয়েছে সেটি, একই সঙ্গে আমরা চেষ্টা করব বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করার, কারণ বাংলাদেশ সেনাবাহিনী নানা কারণেই গত এক সপ্তাহ ধরে আলোচনায় আসছে বাংলাদেশ সেনাবাহিনীর বিষয়ে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক বক্তব্য রেখেছেন এবং ভারতীয় গণমাধ্যমে সেনাবাহিনীর ভিতরে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ার বেশ কিছু খবর দেওয়া হয়েছে, যেটির ব্যাপারে আইএসপিআর জানিয়েছে যে এটি গুজব এবং মিথ্যে সংবাদ প্রচার করছে ভারতীয় গণমাধ্যম। এইসব বিষয়গুলো নিয়ে কথা বলবো। প্রফেসর ডক্টর মুস্তফা সরওয়ার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ইউক্রেন প্রসঙ্গে একটা অগ্রগতি হয়েছে। যখন হোয়াইট হাউসে প্রেসিডেন্টের সঙ্গে আমরা দেখছিলাম যে জেলেনস্কির বৈঠকটা ভেস্তে যায়, ভুন্ডুল হয়ে যায়, তখন অনেকেই সংশয় জানিয়েছিলেন ইউক্রেনের ভাগ্যে আসলে কি ঘটতে যাচ্ছে। কিন্তু ইউরোপ খুব দ্রুত এগিয়ে এসেছে, তারা কার্যকর একটা পদক্ষেপ নিয়েছে, বৈঠক করেছে একের পর এক, এবং শেষ পর্যন্ত আজকে যে সুখবরটি এলো সেটি হলো আমেরিকার প্রস্তাবনা মেনে জেলেনস্কি তিনি 1 মাসের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। এই যুদ্ধবিরতি কার্যকর করা এবং এটি আসলে ইউক্রেনের জন্য কতটা সুবিধাজনক অবস্থান তৈরি করবে বলে আপনি মনে করছেন? হ্যাঁ, অনেক ধন্যবাদ। খুবই সুন্দর প্রশ্ন। এর আগে আমি ইউক্রেন সম্পর্কে একটা কমেন্ট করবো আমার নিজের জন্য। দর্শক মন্ডলী, আমার কবিতার বই একটা, যেটা প্রায় 80 পেজের বেশি, একটা ইংরেজি কবিতার বই, এটা অ্যাকসেপ্ট হয়েছে এই কয়েক সপ্তাহ আগে। সমস্ত কবিতাগুলো ইউক্রেনের উপরে, এবং এটা ছাপাতে যাচ্ছে ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্স উইথ দ্য এগ্রিমেন্ট, ডিস্ট্রিবিউশন এগ্রিমেন্ট উইথ জন হপকিন্স ইউনিভার্সিটি। কাজে আমার খুব ভালো লাগছে। এটা আমি ইউক্রেনের জন্যই লিখেছিলাম এবং আপনাকে আমরাও শুভকামনা জানাচ্ছি, আপনাকে অভিনন্দন জানাচ্ছি এটির জন্য। হ্যাঁ, এটা আমার কাছে, আমি বিজ্ঞানী লোক, আমার ইংরেজি কবিতার বই যুক্তরাষ্ট্রের দুটো, একটা তো ভীষণ নামজাদা ইউনিভার্সিটি, তা ছাপাবে, আমার খুব ভালো লাগলো। কিন্তু কেন আমি বলছি যে এই সুখবর নিয়ে আমি যখন খুব আনন্দে মাতোয়ারা, এর মাঝখানে কিন্তু আমার মন খুব খারাপ হয়ে গিয়েছিল যে হোয়াইট হাউসের ওই মিটিং এর পর। তারপরে দেখা গেল যে আজকের খবর খুবই পজিটিভ। এখন ব্যাপারটা কি, যে আমি আগেও আপনাদেরকে অনেকবার বলেছি যে ডোনাল্ড ট্রাম্প হলো ট্রানজ্যাকশনাল, মানে সে তার লাভ, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে, সে কোথা দিয়ে যুক্তরাষ্ট্রের জন্য অথবা নিজের জন্য কোথা দিয়ে কতটা লাভ নেওয়া যায় এ ব্যাপারে কিন্তু সে সিদ্ধহস্ত এবং খুব সিরিয়াস। দেখুন, এই যে চুক্তিটা হলো, আমি শর্ট করে বলি যেহেতু সময় কম, এতে হচ্ছে কি সিজ ফায়ার হবে, মানে যুদ্ধবিরতি হবে অল ব্যাটল লাইনে। অর্থ, এটা ক্রাইমিয়া থেকে শুরু করে পুরো যে নদীটা, সেই নদীটা যেখানে যার পূর্ব পারে এরা রাশিয়া প্রায় অনেক জায়গা দখল করে ফেলেছে, সেই নদীর বরাবর যে সীমান্ত রেখা, যেটা লুহানেস্ক, ডনেটস্ক এবং জাপোরিজিয়া এবং আরেকটা, এই সব এলাকাগুলো নিয়ে যে ব্যাটল লাইন রয়েছে, রাশিয়া ভার্সেস ইউক্রেন, এই সমস্ত এলাকা ধরে এই শান্তি চুক্তি হবে এবং যুদ্ধবিরতি হবে। আরো একটা ব্যাপার, যেখানে ইউক্রেন রাশিয়ার ভিতরে যে এলাকাটা দখল করেছে, সেখানেও কিন্তু এই লাইনটা থাকবে যেখানে যুদ্ধবিরতি হবে। এবং এটা শুধু সেখানেই নয়, এটা আকাশে এবং সমুদ্রে। তার অর্থ ইটস এ কমপ্লিট সিজ ফায়ার 1 মাসের জন্য। কিন্তু এর পরিবর্তে যুক্তরাষ্ট্রের কি লাভ, এটা আমাদের লক্ষ্য করতে হবে। ইউক্রেন রাজি হয়ে গেছে যে সে তার যে রেয়ার আর্থ মিনারেল রয়েছে, সেটার ম্যানেজমেন্টে যুক্তরাষ্ট্রকে রাখবে অংশীদার হিসেবে। তার অর্থ যুক্তরাষ্ট্রের বিরাট লাভ হয়ে গেল। বাই দি ওয়ে, এই যে ইউক্রেন, এটার যে ল্যান্ড, মানে যে এর যে জমি জায়গাটা, এটাকে 2.5 বিলিয়ন বছর আগে, 2.5 বিলিয়ন বছর আগে ক্যামব্রিয়া, প্রি ক্যামব্রিয়ান জিওলজিক সময়ে এখানে শিল্ড হয়েছিল। আমরা এটাকে বলি মানে মানে শিল্ড। শিল্ড হলো কি, ইগনিয়াস শিল্ড,
যেটা খুবই মানে আর কি দীর্ঘকাল ধরে বিভিন্ন বৈজ্ঞানিক প্রক্রিয়াতে, টেকনোলজিক্যাল প্রক্রিয়াতে, নেচারটা এখানে অনেক মিনারেল পাওয়া যায়। এখানে ডায়মন্ড থেকে শুরু করে সবকিছুই পাওয়া যাবে, রেয়ার আর্থ এবং ইউরেনিয়াম, থোরিয়াম, এবং প্রেসিডেন্ট লিথিয়াম, ডোনাল্ড ট্রাম্প তো সবকিছু। শেষ পর্যন্ত আপনি যেটি বলছিলেন যে তিনি ট্রানজিশনাল হ্যাঁ, এবং তিনি সেদিকে চোখ দিয়েছিলেন, সেই জায়গায় তার হ্যাঁ, সফলতা এর মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। উনি পেয়ে গেলেন, হ্যাঁ পেয়ে গেলেন। এবং নট অনলি দ্যাট, আমরা দেখলাম যে উনি কিভাবে 180 ডিগ্রি ফেজ শিফট করে। হ্যাঁ, এই জন্য আমি তাকে কিন্তু সাধুবাদ দিচ্ছি। জি। মানে আমি যে আমার মনটা খারাপ হয়েছিল, খুব ভারাক্রান্ত ছিল হোয়াইট হাউসের মিটিং এর পর। আমি ভাবছি যে ইউক্রেনের হয়তো অর্থাৎ তিনি রাগ দারুণ করতে পারেন, তার সাথে এই ধরনের আচরণ সাধারণত কেউ করেন না। এর আগে ইমানুয়েল মাক্রো এবং কিয়ার স্টার তারা যখন এসেছিলেন তারা কিন্তু তাকে তেল দিয়েছিলেন, তোষামোদ করেছিলেন। কিন্তু জেলেনস্কি যেভাবে উদ্যত দেখিয়েছিলেন, অনেকে হয়তো ভাবছিলেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে রাগ করবেন, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখছি না, তিনি আসলেই আন্তরিক ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠান ব্যাপারে, যেই কারণে আবারও বৈঠকটি হলো। এবং এবং শুধু তাই নয়, এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে এই যে রেয়ার আর্থ মিনারেল গুলো, এটা কিন্তু ডনেটস বেসিনে সবচেয়ে বেশি, যেটা রাশিয়া দখল করে নিয়েছে। এখন এটা যদি আমেরিকার সঙ্গে শেয়ার করা হয়, তাহলে আমেরিকায় ফোর্স করবে রাশিয়া থেকে রাশিয়ার সৈন্যদেরকে সরিয়ে দিতে। কাজে আমার যেন মনে হয় দ্যাট ওয়াজ দ্য মেইন, যে জন্য ইউরোপিয়ানরা দেখলো যে এই শান্তি চুক্তিটা যদি রাশিয়া মেনে নেয়, তার অর্থ রাশিয়াকে ওই জমিগুলো ছেড়ে দিতে হবে। কারণ ওখানে তো আমেরিকার স্বার্থ। আমেরিকার যে ওই যে ডনেটস বেসিন, যেটা যেটা লুহানেস ডনেটস, এখানে যে এলাকাটা আছে, আমি যে বললাম যে ক্যাম্ব্রিয়ান শিল্ড, জিওলজিক্যাল শিল্ড, ওখানে কিন্তু এই রেয়ার আর্থ মিনারেল গুলো বেশি রয়েছে। এবং সেটা আমেরিকা যদি ওইটার ম্যানেজমেন্টে যায়, তাহলে তো রাশিয়াকে ওখান থেকে সরতে হবে। কাজে আমি দেখছি যে এই চুক্তিতে সবচেয়ে বড় জিনিসটা হলো যে রাশিয়াকে সৈন্য অপসারণ করতে বাধ্য করবে যুক্তরাষ্ট্র। এটাই আমার আশা এবং এটাই আমি দেখছি। জি, অনেক ধন্যবাদ আপনাকে প্রফেসর ডক্টর গোলাম মাদবর। আপনার কাছে জানতে চাই, এর আগে আমরা দেখেছি রাশিয়ার সঙ্গে আলাদা করে আমেরিকা বৈঠক করেছে, সে বৈঠকে ইউক্রেনকে ডাকা হয়নি বলে অনেকে উদ্বেগ জানাচ্ছিলেন যে ইউক্রেনের শান্তি আলোচনা, ইউক্রেনের কোনো জায়গা নেই, ইউরোপের কেউ নেই। এবার আমরা যখন দেখলাম বৈঠকটি হলো, সেখানে আমেরিকা এবং ইউক্রেনের প্রতিনিধিরা আছেন, কিন্তু রাশিয়া নেই। একটা প্রস্তাব দেওয়া হয়েছে 1 মাসের যুদ্ধবিরতি, কিন্তু বলা হচ্ছে বল এখন রাশিয়ার কোর্টে। অর্থাৎ রাশিয়া সেটা কতটা মান্য করে, আমেরিকা কতটা তাদেরকে কনভিন্স করে নিতে পারে যে তোমরা এই 1 মাসের যুদ্ধবিরতি মানবে। অর্থাৎ এই জায়গাটাতে আমেরিকা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে, যদিও একসঙ্গে বসাচ্ছে না। আপনার কাছে কি মনে হয়, একসঙ্গে যদি দুই দেশকে বসানো যেত, তাহলে এই প্রতিশ্রুতি কিংবা এই ধরনের যে একটা প্যাকেজ ঘোষণা করা হয়েছে, এই প্যাকেজটা অনেক বেশি কার্যকর হতো? ধন্যবাদ। আসলে তার আগে আমি বলতে চাই, আমাদের যে সম্মানিত শ্রদ্ধেয় প্রফেসর মোস্তফা সরওয়ার বলেছেন অনেক কবিতা লিখেছেন। আসলে আমি ওনাকে খুব ফলো করি এবং আমি দেখি উনি শুধু কবিতা না, উনি কিন্তু অনেক লিখেছেন বাংলায়, বিশেষ করে ইউক্রেন রাশিয়ার ব্যাপারে অনেকগুলো কিন্তু উনি রিকমেন্ডেশন দিয়েছেন, কিন্তু খুবই আমি বাস্তবসম্মত। আপনি নিজে বলতেন না, তাই বলার সুযোগ বললাম আর কি। Thank you, sir. You are always a model for Kenya, particularly in United States of Kenya. তো আসলে আমি একটু আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আগে বলবো, আমি স্যারের সাথে আসলে মেইনলি রিপিটেশন হবে অনেকটা কিছুটা অ্যাড করবো। যেটা দেখুন, এটা যখনই এখানে জেলেনস্কি আসলো, তার যে বিশেষ করে হোয়াইট হাউসের যে প্রেস ব্রিফিং বা এনগেজমেন্ট, যেটা এটা অনেকেরই কিন্তু আসলে খুবই ডিজার্টেন করেছে। আমিও ইকুয়ালি স্যারের মতো খুবই ডিজার্টেন করেছি, নট অনলি ফর bilateral thing and also for the civility etiquette this country actually United States বলা হয় নিজেকে মাইটি নেশন এবং এটাকে সিভিলাইজড নেশন বলা হয়, হিউম্যান রাইটস এর দেশ বলা হয়। রেসপেক্ট হচ্ছে একটা বিরাট ব্যাপার আর কি। তো যেভাবে তাকে বিশেষ করে ভাইস প্রেসিডেন্ট যেভাবে ইনস্টিগেট করছিল জেডি ভ্যান্স, তো এইটার কিন্তু রিপারকাশনটা আমরা দেখতে হবে। whenever he returned to Europe, আপনি দেখুন সে প্রথমে কিন্তু ইউনাইটেড কিংডমে গেল জেলেনস্কি, এবং সেখানে কিন্তু সে তো ঠিক অপোজিট একেবারে হাই লেভেলে কিন্তু সম্মানটা পেল। এবং এতে করে তার এই যে তার প্রতি যে ট্রিটমেন্টটা, ইউরোপ কিন্তু অনেকটা কিন্তু এটাতে কিন্তু স্বাভাবিকভাবে খুব ক্ষুব্ধ যে একজন লিডার কিভাবে ট্রিটমেন্ট করা।
ম্যাক্রন তো বলেছেন স্যার যেটা বললেন আর কি, ইভেনচুয়ালি যে এই প্রস্তাবটা কিন্তু ম্যাক্রনই দিয়েছেন, সাথে সাথে কিন্তু ইউনাইটেড কিংডম এটাকে সাপোর্ট করেছেন। তো এইখানে যুক্তরাষ্ট্র কিন্তু এরই মধ্যে একটু বোধহয় ভেইনটাকে টেস্ট করার চেষ্টা করেছে যে আহ, ইউরোপ এইভাবে যে ইউনাইটেড ওয়েতে এইভাবে আসবে এটা হয়তো আমেরিকার ক্যালকুলেশনে ছিল না। এইটা একটা ফ্যাক্টর হয়েছে। আপনি দেখুন যে ইভেন যে যত ফান্ডিং দেওয়া হয়েছে, আমি আজকে দেখলাম বোধহয় 122 বিলিয়ন ইউনাইটেড স্টেটস এর, 123 অলমোস্ট। ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু প্রায় $122 বিলিয়ন, যেভাবে কিন্তু ইউক্রেনকে সাহায্য দিয়েছে বা অন্যান্য কান্ট্রি আর কি। সেখানেও কিন্তু ইউরোপ এখন পরে যখন এরপরে ইউরোপ বুঝতে পারলো যে তাদের নিজেদের রক্ষা নিজেদেরই করতে হবে, নিজেদেরই প্রটেক্ট করতে হবে, নিজেদের সভারেন্টি এবং নিজেদের স্বাধীনতা, স্বাভাবিকভাবে তারা দে অল কেম টুগেদার। এটা হচ্ছে ইউনাইটেড স্টেটস এর জন্য একটা লেসন। অন্যদিকে আমরা জানি জেলেনস্কি হি ডাজন্ট হ্যাভ মাচ চয়েসেস অ্যাকচুয়ালি। আমি বারবার বলে আসছি আর কি যে অনেক কিছুই হয়তো তার ইচ্ছার বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে যাচ্ছে, কিন্তু এট দিস পয়েন্ট when he is occupied 20% land of Ukraine occupied by Russia. যে স্যার একটু বলতেছিলাম যে এটা আর কি 20% ল্যান্ড এর ভিতরে আপনার 99% of Luhansk totally occupied by Russia, 70% সরি যেটা বললেন যেখানে হচ্ছে সবচেয়ে কস্টলি এবং মোস্ট ভ্যালুয়েবল যে মিনারেল গুলো আছে ডনেস্ক এরিয়া, এবং 75% of Kherson and Zaporizhzhia. So these are 6 million people under Russian occupation. And স্যার যেটা বললেন যে মিনারেল যেগুলো আছে সেগুলাকে কিন্তু আপনি এক্সপ্লোর করার মতো, এই মিনারেল গুলো কিন্তু সাংঘাতিক সাদা সুন্দর বললেন উনি নিজেও, যেহেতু একজন প্রফেশনাল। কেনেডিয়ান শিল্ড, দিস ইজ কম্পারেবল টু কেনেডিয়ান শিল্ড। আমরা জানি করছে না কেন যে ঠিক, কিন্তু এই ইউক্রেনের এই মুহূর্তে কিন্তু এই রিসোর্সেস গুলো ইউটিলাইজেশন ভেরি এসেনশিয়াল বিকজ অফ হোয়াট সিচুয়েশন, জিওস্ট্যাটিক ইকোনমি টোটালি করে ফেলেছেন সব দিক দিয়ে। এবার তাদের তো চেষ্টা ছিল একেবারে যে সাউথের দিকে পুরো রিভার যে আপনার পোশাকটা সেটা করে ফেলবে। আলটিমেটলি তাদের ইচ্ছা ছিল যে ভেরি টুরিস্টিক ওই পর্যন্ত আছে, কিন্তু তো যেতে পারলো না। এখন দেখো আপনার 20% এই যে বলতেছে ল্যান্ড টক 2022 যখন এই যুদ্ধ শুরু হলো, এর আগে তো অ্যানেক্সেশন অফ ক্রাইমিয়া, তখন বোধহয় ছিল টোটাল 7% বিফোর 22 ছিল ইনক্লুডিং ক্রাইমিয়া, এখন সেটা 20%। So all these things factor for the Ukraine and ইউরোপের ফ্যাক্টরটা কিন্তু আবার আমেরিকার জন্য একটা ম্যাটার। সো দুই দিক থেকেই বুঝতে পারলো ইভেনচুয়ালি যে সেভ দ্য ফেসেস। এবং এট দিস পয়েন্ট কিন্তু রাশাকে হ্যান্ডেল করার জন্য কিন্তু এখন হ্যাঁ ইউনাইটেড স্টেটস এর, উনি তো বলছেন তার ফ্রেন্ড এবং সে পারবে, কতটুকু পারবে স্টিল আই ডোন্ট নো। এই 30 days এর যে আপনার যুদ্ধবিরতি যেটা বলছে, এটা এমনও হতে পারে দিস ইজ গোইং টু ট্রিট ফর রাশা। রাশা ইজ গোইং টু রিগ্রুপ, রিএনার্জাইজ এবং রিসোর্স সবকিছু মিলে হয়তো দেখা যাবে যে তারা আরো শক্তিশালী হবে, এবং হয়তো নেক্সট যেটা 30 days এর বই যদি এটাকে যায়, ইফ দে ডোন্ট গো ফর দ্য পিস এগ্রিমেন্ট, সেটা হয়তো আরো সাংঘাতিক ভাবে কিন্তু ধ্বংসাত্মক হবে। দ্যাট ইজ ওয়ান থিং। এট দ্য সেম টাইম ইউক্রেনও একেবারে বসে থাকবে না। তো এই মুহূর্তে আসলে যেটা আমার মনে হয় বোথ সাইড রিয়েলাইজ দ্য লিমিটেশন এন্ড ইভেন্চুয়ালি। আর আপনার যে প্রশ্ন, যে এটা আসলে দেখুন সবসময় কিন্তু ইউক্রেনকে নিয়ে কথা বলা হয়েছে, আমেরিকা কথা বলছে রাশিয়ার সাথে বা অন্য পার্টির সাথে, উইদাউট ইউক্রেন তাদের কোনো ভয়েস নাই। এবার দেখেন সৌদি আরবে যেটা হয়েছে বিটুইন ইউক্রেন এন্ড ইউনাইটেড স্টেটস, সৌদি প্রেজেন্স ছিল সেখানে, এখানে কিন্তু রাশিয়া নাই। সুতরাং স্টিল উই ডু নট নো রাশিয়া whether is going to accept this। রাশিয়া কিন্তু এক পর্যায়ে বলছিল এটা অ্যাকসেপ্ট করবে না, আবার ইউক্রেন বলছিল যে ঠিক আছে আকাশপথে নৌপথে এটা বন্ধ করা হোক, কিন্তু স্থলপথে যাতে বন্ধ করা না হোক, সিজফায়ার না হোক। কারণ সে এইটাই ভয় পাচ্ছিল যে they are going to retreat and they are going to reorganize and revitalize the Russian forces. So all these things, এখন কথা হচ্ছে যে আসলে আপনি দেখুন, আপনি আমাকে নিয়ে আমার ওয়েলবিং এ চিন্তা করবেন আমাকে ছাড়া অন্য পার্টিকুলারকে নিয়ে। তো এখন তো পৃথিবীতে রুল তো সেটাই হয়ে গেছে, মাইট ইজ রাইট কাইন্ড অফ থিং, যে ইউনাইটেড নেশনকে ইনএফেক্টিভ করে ফেলেছেন, এবং এই দেশগুলো আপনার পাওয়ারফুল দেশগুলো অন্য একটা কান্ট্রির সভরেন্টি নিয়ে কথা বলছে, ফিউচার নিয়ে কথা বলছে উইদাউট দেয়ার পার্টিসিপেশন। সো দিস ইজ কামিং দ্য নিউ নর্মস অফ দ্য ওয়ার্ল্ড।
আমরা আপনার কাছেই পরের প্রশ্নটা রাখতে চাই। আপনি ইউরোপের সাথে সম্পর্ক নিয়ে বলছিলেন, কিন্তু কানাডার সাথে আমরা যেটি দেখছি ট্যারিফ নিয়ে এক ধরনের যুদ্ধ খেলা চলছে। মেক্সিকো, চীন সেগুলো তো আছেই, তিনি ইউরোপের দেশগুলোকেও ট্যারিফ দেওয়ার ঘোষণা দিচ্ছেন এবং তিনি রেগুলার আমরা দেখছি তিনি অন করছেন আবার অফ করছেন। তিনি একবার বলছেন ট্যারিফ দেবেন, আবার পেছিয়ে যাচ্ছেন এবং সবশেষ আজকে দিনের মধ্যে তিনি অ্যালুমিনিয়াম এবং স্টিলের উপরে 25 থেকে 50% ট্যারিফ দেওয়ার কথা বলেছেন প্রেসিডেন্ট, আবার সেটি কার্যকর না করার কথাও বলছেন। এই ট্যারিফের প্রভাবটা পড়ছে স্টক মার্কেটে, যেটি দেখা যাচ্ছে গত কয়েক বছরের মধ্যে স্টক মার্কেটে এই ধরনের ধস নামেনি। এত অর্থনৈতিক সংকটের মধ্যেও ট্যারিফটাকে আসলে কোন ধরনের অস্ত্র হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যবহার করতে চান বলে আপনি মনে করছেন? আমার কাছে ওনার স্ট্র্যাটেজি এটা মনে হয় এন্ড শক কাইন্ড অফ স্ট্র্যাটেজি। মানুষকে প্রথমে কিন্তু একেবারে একটা ভয় দেখিয়ে যে ইন্টিমিডেশন, ওনার বিজনেস পলিসি অ্যাকচুয়ালি ব্যবসায়ীর এই ধরনের পলিসিগুলো ইউজ করে প্রথমে দে ট্রাই টু টেস্ট দ্য নিড, তারপরে কিন্তু সাইকোলজিক্যাল এইড করবে। এখন দেখুন যে বলা হচ্ছে যে গত বোধহয় কত সাল থেকে আমার ঠিক মনে নাই, নাসড্যাক, ডাও জোন্স সবগুলো সর্বকালের জন্য লো হয়েছে এবং আমরা একটা সেম টাইম এই প্রাইস সাইক্লিং করে যাচ্ছে। তো দেখুন সে যেভাবে এন্ড শ নিয়ে যাচ্ছিল যে কানাডার দিকে, কানাডাও কিন্তু চুপ করেছিল না। অন্টারিও যেমন, যেটা আপনার ম্যানিটোবা, তারপরে হচ্ছে মিশিগান এবং নিউইয়র্কে যে ইলেকট্রিসিটি নিয়ে, তারাও বলছে আমরা উইয়া কিন্তু ইলেকট্রিসিটি কাটস আউট। আর এদিকে ইউনাইটেড স্টেটস যেটা বললো যে 25% থেকে আপনি যেটা বললেন 50% কি অ্যালুমিনিয়াম, স্টিল যেগুলোকে। এখন দেখা গেল যে আসলে যেহেতু এই যে স্টক মার্কেটের কথা আপনি আনবেন, সেটা একটা ধাক্কা খেলেন এবং জিনিসপত্রের দামও কিন্তু আপনি কমাতে পারছেন। সো হি রিয়েলাইজ অল দিস থিং। সে কিন্তু তার, আমি কিন্তু একটু সারপ্রাইজ পাই। দিস ইজ দ্য বিজনেস, ইন্ডিভিজুয়াল বিজনেস পিপল দে ডু এক্স্যাক্টলি। এই নেশন ক্ষেত্রে সে তার স্ট্র্যাটেজিটা ইউজ করতে চাচ্ছে। তো এইটা আসলে দেখুন ইউরোপের ক্ষেত্রে যেটা করতে চাচ্ছে, এখানে হয়তো একটা ধাক্কা থাকবে। এদিকে মেক্সিকোর সাথে আপনি এটা মনে রাখতে হবে, আমরা কিন্তু উই আর নট ইন্ডিপেন্ডেন্ট ফর গুডস এন্ড সার্ভিসেস দ্যাট আওয়ার সিটিজেন নিড ইভেন্চুয়ালি। আর এটি সাথে সাথে না হলেও কিন্তু আপনি কিছুদিন পরে দেখবেন যে প্রাইসটা কিন্তু সব বেড়ে যাবে। মানুষ কিন্তু তখন দেখা যাবে যে রিয়েল ফ্যাট আপ করে এবং তাকে রিয়েল মেসেজটা দেওয়া শুরু করে। তো হি রিয়েলাইজ যে ধাক্কা দিয়ে দেখে, যখনই দেখে যে না এটা হবে না, তখন কিন্তু এই যে আপনি বললেন যে হঠাৎ করে 180 টার্ন অ্যারাউন্ড। So this is just a business part, জি। and that is trying to implement. প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, আপনার কাছে একটা ভিন্ন প্রশ্ন রাখতে চাই। কানাডাকে তিনি বলছেন তুমি 51তম স্টেট হয়ে যাও, এবং জাস্টিন ট্রুডোকে তিনি বলছেন তুমি গভর্নর, এবং তার সাথে এক ধরনের অর্থাৎ টেক্কা দেওয়ার মতো। এখন মেক্সিকো হয়তো ইউএস এর সাথে টেক্কা দেওয়ার সামর্থ্য রাখে না, কানাডা অনেকটুকু রাখে না, কিন্তু কানাডা পাল্টা ট্যারিফ আরোপ করছে, কানাডা তাদের হ্যাডম দেখানোর চেষ্টা করছে। কিন্তু আমি আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো, আমরা যদি তর্কের খাতিরে ধরে নিই কানাডা 51তম স্টেট হয়ে গেল, এবং কানাডার যে জনগণ প্রায় 41 মিলিয়ন জনগণ কানাডার, তারা ইউনাইটেড স্টেটের সঙ্গে একত্র হয়ে গেল, এবং সেখানকার যে ইলেকট্রাল ভোট হবে, ক্যালিফোর্নিয়ার যদি আমরা কথা বলি সবচেয়ে বড় স্টেট, জনগণ বেশি হিসেবে যে 39 মিলিয়ন জনগণ, এই কানাডার লোকজনরা তো বেশিরভাগই ডেমোক্রেটদেরকে অনেক সময় সাপোর্ট করতে পারেন, এবং তখন তো পুরো আমেরিকার ভোটের যে রাজনীতি সেখানে রিপাবলিকানরা অনেকটা ক্ষতিগ্রস্ত হতে পারে। যদি আমরা তর্কের খাতিরে ধরে নিই যে আরেকটা স্টেট এবং সেখানকার ইলেকট্রাল ভোট, প্রচুর ইলেকট্রাল ভোট আসবে যেগুলো ডেমোক্রেটদের পক্ষে বেশিরভাগ যেতে পারে, এটা তো রিপাবলিকানদের জন্য অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। এত কিছু জেনে শুনেও এটা আসলে প্রেসিডেন্ট ট্রাম্প বারবার কেন বলছেন? চাপে রাখার জন্য, অপমান করার জন্য, নাকি চাপ দিয়ে কিছু আদায় করে নেওয়ার জন্য? এই প্রশ্নটা এত ভালো হয়েছে, আমি কি বলবো। আমি আজকে মানে আই রিয়েলি ওয়ান্ট টু কংগ্রেচুলেট ইউ ফর দিস কোশ্চেন। এটা আমার মাথায় ঢোকে না যে ওই যে একটা হাইপোথেটিক্যালি যদি এটা 51st স্টেট হয়, তাহলে তো এখানে ডেমোক্র্যাট ছাড়া আর কেউ উইন করতে পারবে না, কারণ ওরা কিন্তু দারুণ লিবারেল। ওদের কিন্তু যে পদ্ধতিগুলো, আপনারা জানেন যে দ্যাটস এ ওয়েলফেয়ার স্টেট, যেটাকে আমরা ওয়েলফেয়ার স্টেট বলি। ওখানে কিন্তু মানুষের যে রিটায়ারমেন্টের পরে বাড়ি দেওয়া, তারপরে পুরো রিটায়ারমেন্ট দেওয়া, মেডিকেল দেওয়া, তারপরে বুড়ো হয়ে গেলে পরে প্রত্যেককে ভালো অ্যামাউন্ট অফ টাকা পাঠানো। ইটস এ ভেরি ওয়েলফেয়ার, ভেরি এস্টাবলিশড ওয়েলফেয়ার স্টেট কান্ট্রি। এখন এ যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে এসে যদি বাই চান্স ডোনাল্ড ট্রাম্প পেয়ে গেল 51st, তাতে ডোনাল্ড ট্রাম্পেরই 12টা বেজে যাবে, তার দল তো আর কোনোদিন ইলেক্টেড হতে পারবে না।
ইটস এ ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন এন্ড দ্যাটস এ ফ্যাক্ট। কিন্তু আমার যেন মনে হচ্ছে যে সে যেটা করছে, আবার আমরা লক্ষ্য করে দেখলাম সবই কিন্তু তার দর কষাকষি। আমি কোনো একটা অনুষ্ঠানে আপনাদের কিংবা অন্য কোথাও বলেছিলাম যে হি ইজ এ রিয়েল এস্টেট ম্যাগনেট অফ ম্যানহ্যাটন। ম্যানহ্যাটন সম্পর্কে তার একটা কমেন্ট, সে কিন্তু আগে কোনোদিন ম্যানহ্যাটনে চান্স পায়নি। প্রথমত তার বাবা অনেক চেষ্টা করেছে ম্যানহ্যাটনে ঢোকার জন্য, উনি কিন্তু সুবিধা করতে পারেন না তেমনটা, কিন্তু উনি অন্যত্র এতই ভালো করেছিলেন যে হি টার্ন হিমসেলফ ইনটু এ বিলিয়নিয়ার, ডোনাল্ড ট্রাম্পের বাবা। কিন্তু পরে যখন ডোনাল্ড ট্রাম্প আসলো ইন দি অ্যাকশন, তার বাবাই বলছে যে তুই ইসে যাবি, মানে আমার স্বপ্ন ছিল ইউ উইল বি ইন দি রিয়েল এস্টেট বিজনেস অফ ইন দ্য ম্যানহাটন, এবং হি গট দেয়ার। এবং ম্যানহাটন সম্পর্কে সে কমেন্ট করেছিল এর ঢোকার পর যে ম্যানহাটনের যারা রিয়েল এস্টেট ব্যবসার বড় ডেভেলপার এবং বড় ব্যবসায়ী, দুনিয়ার এমন কোনো কাজ নাই যেটা তারা ব্যর্থ হবে, তারা সবকিছুই করতে পারবে। আরো একটা ব্যাপার, ডোনাল্ড ট্রাম্পের কিন্তু ট্রেনিং হয়েছে রয় কোন নামে একজন নামজাদা অ্যাটর্নি লয়ার, এবং যেটা ওই ম্যাকাথিরাতে সে অনেক করেছিল, অন্যান্য বিভিন্ন ইন্টেলেকচুয়ালদেরকে ঘায়েল করার জন্য তার বুদ্ধিশুদ্ধি খুব পাকা, তার কাছে তার ট্রেনিং। কাজে আমার যেন মনে হচ্ছে যে এই যে মানে মেক্সিকোর সঙ্গে, কানাডার সঙ্গে, কিংবা যেমন ধরুন এই যে ইউক্রেনের ব্যাপারটা আমরা দেখলাম, সব জায়গাতেই তার কিন্তু ওই ইনস্টিংক্ট গুলো কাজ করে, ব্যবসায়ী ইনস্টিংক্ট। এবং আমি একটা লক্ষ্য করে দেখলাম, আমি কিন্তু তার বিরুদ্ধে অনেক বলেছি, কিন্তু আমি এখন দেখলাম যে যেটা ভালো করে সেটাকে ভালো বলতেই হবে, খারাপটাকে খারাপ বলতে হবে। আমরা দল কানা হব না কখনো। যেমন ধরেন আমি যে গাজার ব্যাপারে, যে গাজা সে দখল করার চেষ্টা করছে, অ্যানেক্স করার, এটা আমি কিন্তু কন্টেন্ট করছি, কিন্তু সে যে এই যে ইউক্রেনের ব্যাপারটাকে আমি তাকে প্রশংসা সাধুবাদ দিচ্ছি। আর কানাডা মেক্সিকোর সঙ্গেও এই কয়েক সপ্তাহ ধরে তার যে চলছে, তাতে দেখা গেল আলটিমেটলি যে হি ব্যাকড অফ এগেইন 180 ডিগ্রি ফেসে। সে বলেছিল 100% চলে যাবে সে, ইউ রিমেম্বার দ্যাট, যে 100% ট্যারিফে যাবে কানাডার এগেনস্টে। এখন সে ব্যাকড অফ কমপ্লিটলি, সে আবার ব্যাক টু 25%। এবং কানাডার যে অন্টারিও প্রভিন্সের যে গভর্নর গভর্নর ফোর্ড, উনি কিন্তু ব্যাক আপ করেছেন যে উনি 25% সারচার্জ অন ইলেকট্রিসিটি এটা উনি করবেন না, কিন্তু উনি কিন্তু ধমক দিয়েছিলেন যে যদি এরা 100%-এ যায় তাহলে উনি একদম ইলেকট্রিসিটি বন্ধ করে দেবেন। চিন্তা করে দেখুন, ইলেকট্রিসিটি যদি নিউ ইয়র্ক, মিশিগান এবং মিনেসোটাতে বন্ধ হয়ে যায়, মিশিগান, নিউ ইয়র্ক, মিনেসোটা, তাহলে তো আমেরিকারই অবস্থা 12টা বেজে যাবে। স্টক মার্কেটে আমরা যে ধস দেখছি, এই কাণ্ড ঘটলে স্টক মার্কেট একদম মানে এটা একটা শুধু রিসেশন, নিঃসন্দেহে ট্যারিফের একটা নেতিবাচক প্রভাব পড়বে। আমরা খুব সময় পাবো না আসলে বিস্তারিত আলোচনা করার, কারণ আরো একটি বিষয় আলোচনা করতে চাই। প্রফেসর ডক্টর গোলাম মাদবর, 2 মিনিট সময়ের মধ্যে আপনি যদি বলেন, সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে আমরা দেখছি সাম্প্রতিক সময় বেশ কিছু নিউজ হচ্ছে। সাধারণত সেনাবাহিনী নিউজের বাইরে থাকার চেষ্টা করে। একদিকে ফলকার টুর্ক, এরপর দ্য ইকোনমিস্ট এবং দ্য ইন্ডিয়া টুডে, তারা একাধিক রিপোর্ট প্রচার করছে এবং তারা একটা কুয়ের কথা বলছে, সেনাবাহিনীর ভিতরে একটা কু হয়ে গেছে, যেটি নিয়ে শেষ পর্যন্ত আইএসপিআর বলছে এই ধরনের মিথ্যে খবর দেওয়া হচ্ছে, গুজব দেওয়া হচ্ছে। অর্থাৎ সেনাবাহিনীকে কি উস্কে দেওয়ার একটা চেষ্টা চলছে বলে আপনার কাছে মনে হয় কিনা? এটা আসলে অনেকটা আপনি উত্তর আপনি নিজেও দিয়েছেন। আসলে এটা আসলে কিন্তু চেষ্টা করছে যে আমাদের একটা সবচেয়ে একটা বড় প্রতিষ্ঠান সেনাবাহিনী, প্রফেশনাল একটা ইনস্টিটিউশন, এইটাকে আসলে ধ্বংস করার চেষ্টা করছে, ইভেনচুয়ালি দেশটাকে একটা আপনার অস্থিতিশীল অবস্থার মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেনাবাহিনী সম্পর্কে আমি যে যতটুকু দেখছি সবকিছুই কিন্তু বলা হচ্ছে চিফ অফ স্টাফ মেইনলি, চিফ অফ স্টাফের ভূমিকা নিয়ে চিফ অফ স্টাফ নিজেও বিভিন্ন সব যে বক্তব্যগুলো দিচ্ছেন, সে বক্তব্যগুলো কিন্তু অনেকটা আসলে বলাটা খুব ডিফিকাল্ট, কোন কি চাচ্ছেন উনি আর কি। উনি একদিন বলে আমি আপনাদেরকে অ্যালার্ট করছি, এই ধরনের কথাগুলো বলছে। তো বাহিরের মিডিয়া যেগুলো করছে এটা হচ্ছে সোজা কথা বাংলাদেশটাকে অস্থিতিশীল করে দেশটাকে ধ্বংসের দিকে ফেলে দেওয়া। দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেনিং। এবং সেটা করতে গেলে মেইন যেটা করতে হবে সেটা হচ্ছে সেনাবাহিনী। সেনাবাহিনী নিয়ে দেখুন, আদার দেন যে কুর কথা যেটা বলা হচ্ছে, পাবলিক জনমতে যেটা দেখা যাচ্ছে, সিভিলিয়ানরা যেটা বলছে সেটা হচ্ছে শুধু সেনাবাহিনী
প্রধানকে কেন্দ্র করে বলা হচ্ছে, নট দ্য হোল সেনাবাহিনী এজ এ হোল। এবং সেনাবাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে যে তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, হোয়াট আর দে ডুইং ইন টার্মস অফ মেইনটেনিং দ্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। তো বলা হচ্ছে দেখুন যে কি বলে একটা যে আপনার যে ইন্টারিম যে গভর্নমেন্ট আছে তার পক্ষে আসলে এটা এখন ল অর্ডার সিচুয়েশন তারা চেষ্টা করছে যতটুকু পারে, কিন্তু এখন পলিটিক্যালাইজ এত বেশি, বিশেষ করে পুলিশ যে এরাই তো প্রাইম ফোর্স, সেটা হয়তো পুরোপুরি করা সম্ভব হয়নি। সেটা মনে করা সম্ভব। আমরা সময়ের সংক্ষিপ্ততার জন্য প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার আপনার কাছ থেকেও 1.5 মিনিট শুনতে চাই এই বিষয়টি নিয়ে, অর্থাৎ সেনাবাহিনীকে উস্কে দিয়ে একটি মহল তাদের স্বার্থসিদ্ধি করার চেষ্টা করছে কিনা। আমি কিন্তু আমার অতি শ্রদ্ধে এবং স্নেহধন্য ডক্টর মাতব্বর, উনি ডিন, এখানকার যুক্তরাষ্ট্রের একটা বিশ্ববিদ্যালয়ের ডিন। ওনার কথার সঙ্গে আমার কথার মিল হয়ে যাচ্ছে এখানে, আমি তাকে সমর্থন করছি। হ্যাঁ, আমি শুধু বলবো যে এই যে প্রপাগ্যান্ডা যেটা হচ্ছে পার্টিকুলারলি ইন্ডিয়ার প্রেসগুলোতে, মানে এখানে একটা ডিস্টিংশন করার চেষ্টা করব, কিন্তু এটা কতটা ঠিক তা আমি নিজেই বলবো না। আমি একটু আশাবাদী বলে যে এই যে পত্রিকাগুলো এবং এর যে বিভিন্ন ইউটিউবাররা যে প্রপাগান্ডা করছে, সেটা তাদের যে মানে মত প্রকাশের স্বাধীনতার একটা যৎযাচার করছে, এটা ঠিক রকম করছে না। আশা করি যে এটা ভারতীয় গভর্নমেন্টের সঙ্গে এদের মিল নেই, এরা নিজেদের প্রপাগান্ডা করছে। কিন্তু এই প্রপাগান্ডাটা উদ্দেশ্যটা খুবই একটা বাজে উদ্দেশ্য, যেটা আমি একমত ডক্টর মাতব্বরের সঙ্গে, যে ওরা চাচ্ছে যে আমাদের একটাই মাত্র ইনস্টিটিউশন যেটা এখনো মোটামুটি আনটাচেবল এবং যেটা এখনো ভালো রয়েছে, সেই আমাদের মহান সেনাবাহিনী, যারা নাকি গণ অভ্যুত্থানে বিশাল ভূমিকা দিয়েছে শেষ মুহূর্তে এসে, ওনাদের ছাড়া এটা সাকসেসফুল হতো না। তাকে ধ্বংস করার জন্য, তার বিরুদ্ধে অনৈক্য সৃষ্টির জন্য অ্যাবসলিউটলি ফালতু প্রপাগান্ডা। আমি এই ওদের প্রপাগান্ডাগুলো শুনেছি এবং অন্যদের চেকিং দেখেছি, অ্যাবসলিউটলি ভুয়া, এবং এটা কন্টিনিউয়াসলি তারা চালাচ্ছে। এটা খুবই খারাপ, আমি খুব কঠোর ভাষায় কন্ডেম করছি এটাকে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার এবং প্রফেসর ডক্টর গোলাম এম মাতবর। এবং সবচেয়ে বড় কথা, সেনাবাহিনী নিজেদের গোয়েন্দা ইন্টেলিজেন্স আছে এবং তারা নিজেরা সতর্ক হওয়া উচিত যাতে অন্য কারো সাথে তারা ব্যবহার না হয়, সেটি দিকে নিঃসন্দেহে মিডিয়াগুলো নজর রাখছে এবং সেনাবাহিনী নিজেরাও আভ্যন্তরীণভাবে নজর রাখা উচিত। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় এবং মতামতের জন্য, এবং দর্শক যারা দেখছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। দেখা হবে আগামীকাল রাত 8টায়, আবারও ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।